বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং আমার ডানে রয়েছেন বাংলা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুর ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সরকার ইতিমধ্যেই 2 মাসের বেশি পার করেছে এবং নানা রকমের রাজনৈতিক অর্থনৈতিক এবং সর্বশেষ যুক্ত হয়েছে নিরাপত্তাজনিত সংকটের মধ্যেও পড়েছে এবং নানা রকমের সমালোচনা আছে যে সরকার ইতিমধ্যেই ক্ষমতাসীনরা আপনাদের দল আপনারা নিজ অঙ্গীকার থেকেও বিচ্যুতির পথে। তো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে ধরনের সংকট, এই সংকটের প্রাইভেটাইজেশন আপনারা কীভাবে করছেন, কোনটাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে অর্থনৈতিক সংকট, বিশেষ করে জ্বালানি বিদ্যুতের সংকট অনেকের কাছে খুবই ভয়াবহ রকমের বলে মনে হচ্ছে এবং সেই সঙ্গে এই যে নিরাপত্তা, রাজনৈতিক, অর্থনৈতিক সংকট, অগ্রাধিকার কি এবং বিচ্যুতির যে অভিযোগ, যে অঙ্গীকার থেকে সরে যাওয়া, জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেওয়া, সেটা না, এটা বক্তৃতা বিবৃতিতে আছে। জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেওয়া, 2 মাসের একটা সরকার কোথায় জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমি জানি না। আমাদের বিরোধী দলের বন্ধুরা যেটা বলবার চেষ্টা করে যে সংস্কার বা জুলাই সনদ বা গণভোট, হ্যাঁ, তো গণভোট তো হয়েছিল সংস্কার বা জুলাই সনদের ভিত্তিতে। তো বিএনপি বারবার বলছে যে আমরা জুলাই সনদ যেটা আমরা করেছি স্বাক্ষর দক্ষিণ প্লাজায়, সেই জায়গার আমরা অক্ষরে অক্ষরে পালন করবো এবং সেটা বিএনপি শুরু করেছে। এটা তো একদিনের ব্যাপার না, কিছু সংবিধান সংশোধন সাপেক্ষ জুলাই সনদের মধ্যে আছে বা এটা একটা প্রক্রিয়াগত ব্যাপার। অনেকগুলো অধ্যাদেশ যেগুলো ছিল ম্যাক্সিমামই পাস হয়ে গেছে, 10টা-12টা যেটা বা অধ্যাদেশগুলো আছে সেগুলা একটু যাচাই বাছাই রেটিফাই করে, কিন্তু বলা হচ্ছে সেগুলি খুব সেনসিটিভ। না, যেমন আপনার একটা কথা বলা হয়েছে গুমের একটা যে আইন, দেখেন গুম বলা হয় যে সবচাইতে ভয়ঙ্কর এবং নিকৃষ্ট মানবতা বিরোধী অপরাধ এবং এই গুমের শিকার হয়েছে বিএনপির লোকেরা এবং এই গুম পরিবারের সদস্য যারা বিএনপির ইলিয়াস আলী তার স্ত্রী এই সংসদে আছে। তো আমরা সবচেয়ে বড় ভিকটিম, আমাদের বিরোধী দল যারা, তাদের এখানে খুবই মাইনর, আমি জানি না যারা ছিল গুম তারা ফেরত এসছে, নিচের দিকে থাকতে পারে। তো আমরা গুমের বিরুদ্ধে আইন করব না, এটা কি হয়? বা এটা করবে না, এটা কি হয়? বরং তড়িঘড়ি করে রাষ্ট্রপতি যে অধ্যাদেশগুলো দিয়েছিলেন সেই অধ্যাদেশগুলোর ভিতরে অনেকগুলো ত্রুটি ফাঁক ফোকর আছে, তদন্ত করবার জন্য যে অসুবিধা আছে, আইন প্রয়োগকারী সংস্থাকে অনুমতি নিতে হয়, এরকম অনেকগুলো ব্যাপার আছে। সেই জায়গাগুলো ক্লিয়ার করে রেটিফাই করে বিএনপি একটা আইন তৈরি করবে। এই বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এখন জুলাই সনদ হঠাৎ করে 2 মাসের একটা সরকারকে যদি বলেন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, এটা ভুল হবে। তারপরে দেখেন ক্ষমতায় আসার সাথে সাথেই একটা যুদ্ধ, একটা মিডল ইস্টে একটা যুদ্ধ শুরু হয়ে গেল। এটা দুর্ভাগ্য, বিএনপি যখনই ক্ষমতায় আসে এটা ওখানে একটা যুদ্ধ বেঁধে যায়। তার একটা ইফেক্ট বা আফটার ইফেক্ট বা রানিং ইফেক্ট মারাত্মকভাবে সারা দুনিয়ায় হয়েছে। বাংলাদেশ 3rd ওয়ার্ল্ডের দেশ, একটা নতুন সরকার, তো আমাদের এখানে তো একটা ইফেক্ট হবেই। তেল নিয়ে যে ভয়ঙ্কর অবস্থা গেছে এটা মানে কি সারা দুনিয়ায়, বাংলাদেশও তো তার বাইরে না, হ্যাঁ, এমনি একটা বিধ্বস্ত অর্থনৈতিক বাস্তবতাও ছিল এর মধ্যে। তো এই অবস্থার মধ্যে তেলের কয়েকদিন ব্যাপী তেল নিয়ে যে একটা লাইনে সারি টারি নিয়ে অনেক ধরনের ছিল, আমি তো দেখলাম বিগত 2 দিনে আমি প্র্যাকটিক্যালি দেখলাম বিভিন্ন সেই সমস্যা তেলের নাই, যে সংকট এবং রিজার্ভও যেটা আছে, বারবার বলা হয়েছে যে রিজার্ভ যেটা আছে এটা আতঙ্কিত হবার কারণ নাই। মে মাস পুরোটা আছে, জুন মাস জুলাই মাসের কালেক্ট করবার প্রক্রিয়া আছে, অনগোয়িং আছে। তো সেই জন্য তেলের দাম বাড়ানোর যে ব্যাপার, এটা সারা দুনিয়ায় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম বাড়িয়েছি আমরা এবং সবচেয়ে কম দাম বাংলাদেশে ডিজেলের, অকটেনের। তো সেই জন্যে এত কিছু কেন এগুলো চিন্তা করা হয়েছে যে মানুষের আলটিমেটলি তেলের সাথে সব কিছু জড়িত। আপনার হচ্ছে লোডশেডিং হচ্ছে এবং আশা করি লোডশেডিং আজকে থেকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন কমে যাবে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে আরও কমে যাবে, 500-700 মেগাওয়াট লোডশেডিংয়ের পর্যায়ে চলে আসবে। সেটাও খুব একটা জোর সহ ব্যাপার হবে এরকম না। এর বাইরে বিএনপির যেসব নির্বাচনী অঙ্গীকার ছিল বা ইশতেহার যেগুলো ছিল সেইগুলো নিয়ে বিএনপি ব্যস্ত আছে এবং অনেকগুলা যেই নির্বাচনী ইশতেহার যে গণমানুষ ভিত্তিক বা প্রান্তিক জনগোষ্ঠী ভিত্তিক সেই প্রক্রিয়া, সেই কাজগুলো নিয়ে বিএনপি ব্যস্ত আছে এবং কাজগুলো শুরু করে দিয়েছে কমিটমেন্ট অনুযায়ী। তো এগুলো নিয়ে কেউ বিদ্রুপ করছে
যে বিএনপি এই কার্ড নিয়ে আসে, এটা নিয়ে আসে, তো এটা তো বিএনপির অঙ্গীকার মানুষের কাছে, এবং তৃণমূল পর্যন্ত মানুষের এই চাহিদা, এইগুলো নিয়ে বিএনপি কাজ করতেছে। এখন কোথায় যে অঙ্গীকার ভাঙলো, কোথায় বিস্মৃতিগুলো, বিএনপি কোনো মানুষকেও গুম করে নাই, বিএনপি শত শত কোটি টাকাও পাচার করে নাই, এবং এই যে যে সময়টা আপনি দেখবেন, এই সময়টায় আপনি কেয়ারটেকার আমল কি অন্তর্বর্তী সরকারের আমলে যেই তুগুলোকে শুনেছেন, বদলি, বাণিজ্য, পোস্টিং, এই নিয়োগ টিয়োগ নিয়ে আমার মনে হয় বিএনপির এই 2 মাসের নিয়োগ, বদলি, বাণিজ্য, এমপি, মন্ত্রী, কোনো একটা ঘটনা নিয়ে কেউ কোনো পর্যায়ে কিন্তু কোনো অভিযোগ উত্থাপন করতে পারে নাই। এটাও আমি মনে করি যে একটা সফল দিক বিএনপির। আর প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত জীবনাচরণ, তার কার্যাবলী, তার সময়ানুবর্তিতা এবং তার চলন বলন, এটা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। তো শুধুমাত্র প্রধানমন্ত্রী না, এবং এটাকে নিয়ে সকাল 9টায় তারা অফিস করছেন প্রতিদিন, যেখানে পার্লামেন্টে একটা সফল পার্লামেন্ট হচ্ছে, ডিবেট হচ্ছে, হ্যাঁ, সংসদীয় গণতন্ত্রের যেই রীতি, এখানে যুক্তি পাল্টা যুক্তি, উত্তেজনা, ওয়াকআউট, এগুলোও হচ্ছে। এটা সংসদীয় গণতন্ত্রের, আমি মনে করবো এটা সাফল্যের একটা অংশ, যে সংসদীয় গণতন্ত্রের ওয়েস্টমিনিস্টারে যেটা হয়, যে প্র্যাকটিস, তো সেটাও হচ্ছে। পার্লামেন্ট কার্যকারিতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, মত প্রকাশের জন্য এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে এরকমও না, বা বিরোধী মতের জন্য কাউকে কয়েকজনকে যে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র মিথ্যাচার এবং গুজব সৃষ্টির অপরাধে, এবং ভয়াবহ নোংরা কদর্য পরিবেশ তৈরি করার কারণে। তাছাড়া মত প্রকাশের কারণে একজন মানুষও নিগৃহীত হয় নাই, রাজনৈতিক কারণে একজন মানুষও নিগৃহীত হয় নাই, বরং উল্টা হচ্ছে। এবার এই সুযোগটা যারা সমালোচক, তারা সমালোচনার সীমা লঙ্ঘন করছেন, শিষ্টাচার লঙ্ঘন করছেন, ব্যক্তিগত পারিবারিক আক্রমণ, অশ্লীল, নোংরা, অসভ্য আচরণ করছেন, যেটা 5ই আগস্টের পরবর্তীতে কোনোভাবেই কাম্য না। আমরা বলেছি, প্রধানমন্ত্রী বলেছেন তার নিজের কার্টুন আঁকবেন, আমরা বলেছি সরকারের সমালোচনা করবেন, অবশ্যই করবেন, কিন্তু ফটো কার্ড, নোংরামি, খণ্ডিত বক্তব্য, বিকৃত বক্তব্য, এইগুলো তৈরি করে, বা ব্যক্তিগত আক্রমণ, নারীদের উপর আক্রমণ, বা পরিবারের সদস্যদেরকে নিয়ে অসভ্যতা, নোংরামি, এটা আমরা হাসিনা পরবর্তী সময়ে আমরা এটা কোনোভাবে আশা করি না। বরং সরকারের উদারতার সুযোগ নিয়ে আমরা দেখছি কেউ কেউ এরকম আচরণ করবার সুযোগ পাচ্ছেন, যেটা খুবই নির্মম, নিষ্ঠুর, এবং আমাদের বর্তমান রাজনীতির জন্য পীড়াদায়ক। শুনবো আরও আপনার কাছ থেকে মঞ্জুর ইসলাম। ধন্যবাদ আপনাকে। আমি মাননীয় সংসদ সদস্য বর্গের বক্তব্য শুনছিলাম। আমার কাছে উনি তো ওনার সরকারের এবং দলের কথা বলবেনই, আমার কাছে মনে হয়েছে একজন সংবাদকর্মী হিসেবে 2 মাসের সরকারের কাছে আমি যেমন অনেক বেশি প্রত্যাশা করতে পারি না, আবার 2 মাসের সরকারের কাছে আমার ন্যূনতম প্রত্যাশার জায়গাটা থাকবে। এই থাকাটাই কিন্তু দেশের একজন সাধারণ, সেটা একটু শুনতে চাই আমি আপনার কাছে। সেই জায়গাটাই আমার মনে হয়েছে যে টোটাল বিষয়টা নিয়ে ম্যানেজমেন্ট সমস্যা। শুধু বিএনপির 2 মাসের মধ্যে ব্যর্থতার জায়গায় যেটা, সেই জায়গাটি হলো ম্যানেজমেন্ট সমস্যা। যেমন আমি যদি একদম স্পেসিফিক করি, ফুয়েল আপনার সংকট আছে। হঠাৎ করে একজন একটা বক্তৃতা দিয়ে দিল যে 15 দিনের ফুয়েল আছে, 15 দিনের জ্বালানি আছে। জ্বালানি ওইটা বলার পর দিনই কিন্তু পাম্পগুলোতে বিশাল বড় লাইন, এবং সেই লাইন যে শুরু হলো, লাইন আর থামছে না। সাথে সাথে সরকারের পক্ষ থেকে ওই জায়গাটায় অ্যাড্রেস করা উচিত ছিল যে না, এই বক্তব্যটা খণ্ডিত বা যথাযথভাবে সেটা করা হয়নি। দ্বিতীয়ত হলো এই যে ফুয়েল পাস এতদিন পরে কার্যকর হচ্ছে, আপনারা দেখেন ফুয়েল পাস যখন কার্যকর হলো তারপরে কিন্তু পাম্পের চেহারা চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু এই 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টার মধ্যে কিন্তু ফুয়েল পাওয়া যাচ্ছে। তার মানে ম্যানেজমেন্টটা যদি ঠিক মতো হতো, ফুয়েলের কিন্তু এইটা হতো না। এখন কি দেখা যাচ্ছে, যেই পাম্পে যে পরিমাণ তেল আগে দেওয়া হতো, একই রকম তেল তো একই পরিমাণ তেল তো দেওয়া হয়, কই এখন এটা হয়তো আকস্মিক পরিস্থিতি, তাদের হয়তো প্রস্তুতি তো ছিল না এই বিষয়ে। না, ছিল না, সেটা আমি আপনাকে বলতেছি যে এই যে ম্যানেজমেন্ট। আমি দেখেন যে বাউল ভাইরা যখন এমপির নমিনেশন নিতে গেলেন, হাজার হাজার মানুষ, হাজার হাজার নেতাকর্মী নমিনেশন চাইলেন। সবাই তো নেতা, দল যাকে নমিনেশন দিয়েছেন তিনি নমিনেশন পেয়েছেন, বাকি সবাই তো নেতা। তো এখন এই যে একটা সংকট তৈরি হলো, এই নেতাগুলো কোথায়? তারা যার যার জায়গা থেকে দলের জন্য কাজ করলো না কেন, সরকারের জন্য কাজ করলো না কেন? এই যে বিভিন্ন ঘরের মধ্যে, টয়লেটের মধ্যে, বেডরুমের মধ্যে মানুষ তেল চোরাচালান করেছে, এই যে মানুষ পাচার করেছে তেল, তো এই যে প্রত্যেকটা মহল্লার মধ্যে যদি দলের নেতাকর্মীরা অ্যাক্টিভ থাকতো,
তখন তো এই কাজটা হতো না। না এর অসুবিধা অনেকটা সহনশীল হয়ে যায়। হ্যাঁ, অসুবিধার যে জায়গাটার কথা বলতে পারবেন সেটা হলো হয়তো দলীয় নেতাকর্মীর মধ্যে ভুল মেসেজ যেত, সেটা নিয়ে অন্যরকম কথাবার্তা হতো, কিন্তু যতটা না হতো তার চেয়ে বেশি পজিটিভ রেজাল্ট আসতো। কারণ দল যখন ক্ষমতায় থাকে তখন দলের, যেমন এখন বিএনপি দল সরকার একরকম চলবে, দল আর একরকম চলবে। দলের জায়গায় দল থাকবে, সরকারের জায়গায় সরকার থাকবে, কিন্তু দলের প্রতিটা কর্মীকে সরকারের মেসেজটা বুঝতে হবে। যেমন আমি এই কথাটা প্রায়ই বলি যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যেই বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে আইডিওলজি, উনি যেটা করতে চান বলতে চান, ওনার যে গতি, এই গতির সাথে মানে ক্যাবিনেটের মন্ত্রীরাও পারছেন না, সংসদ সদস্যরা তো আরও পারছেন না, দলের কর্মীরা আরও পারছেন না। যেমন উনি 7টা যদি প্রোগ্রাম থাকে, উনি 6:59 গিয়ে হাজির হয়ে যায়, এবং দেখা যায় যে অন্য কর্মীরা যাচ্ছে 8টার সময়, গিয়ে দেখে প্রাইম মিনিস্টার বসে আছে। এই যে প্রাইম মিনিস্টারের সাথে ম্যাচ করে চলা, এটা কিন্তু এই সংকটটা কাটিয়ে ওঠা কিন্তু দলের জন্য খুব ডিফিকাল্ট হবে। প্রাইম মিনিস্টার তো ব্রিটিশ কালচার 17 বছরে রপ্ত করেছেন না, বাকিরা তো পারেন না। ব্রিটিশ কালচারের তার চেয়ে বড় কথা হলো তো উনি তো জন্মের পরে ওনার বাবাকে দেখেছেন উনি কিভাবে নিয়ম মেনটেন করেছেন, ডিসিপ্লিন ফোর্সে উনি ওনার মাকে দেখেছেন কিভাবে উনি ঘর সংসার মানে মেনটেন করে, 2টা শিশু সন্তানকে মেনটেন করে, তারপরে রাষ্ট্রটা কিভাবে মেনটেন করেছেন, সেটা উনি ওনার নিজের ঘর থেকে দেখেছেন। তবে আমি যে কথাটা বলতে চাই, যেমন এখন প্রধানমন্ত্রীর সামনে 8টা কার্ড, উনি কয়েকটা কার্ড দিয়েছেন আর বাকি কার্ডগুলো আসতেছে। এটা একটা ভালো মেসেজ যাচ্ছে সোসাইটিতে যে কমিটমেন্ট মতো ফুলফিল হচ্ছে। তো আমার একটা প্রস্তাব হলো যে পৃথিবীর সকল দেশেই কিন্তু একটা কার্ডে সব কাজ হয়, সোশ্যাল সিকিউরিটি কার্ড অথবা যে কোনো একটা কার্ডে সব কাজ হয়। তো এখন এত কার্ড না দিয়ে একটা পর্যায়ে গিয়ে যদি এই কার্ডগুলোকে ইউনিক করে একটা কার্ডে রূপান্তর করা যায়, সেই কার্ডটা যদি সকলকে যার যেটা প্রয়োজন, যেমন আমার ডাটাবেজে সেভাবেই থাকবে। যেমন আমাকে যদি একটা কার্ড দেন, আমি তো কৃষকের সুবিধাটা আমার প্রয়োজন নাই, সুতরাং ওইটা তো আমি নিব না। আমাকে যদি একটা কার্ড দেন, আমি তো ওই যে ফ্যামিলি কার্ড, যেটা আমার রেশনিং, যেটা আমি ফ্যামিলি কার্ড পাচ্ছেন, যেটা 2,500 টাকা যেটা দিচ্ছেন, সেটা যদি আমার দরকার না হয়, সেটা তো আমি নিব না। তো সেই কারণে একটা ইউনিক কার্ড হওয়া দরকার, না হলে এই যে 8টা কার্ড এখন প্রসেসে আছে, 4-5টা কার্ড আনম্যানেজেবল হয়ে যাবে। তখন দেখা যাবে কি, এই প্রত্যেকটা কাজ ম্যানেজ করার জন্য একটা অধিদপ্তর লাগবে, যে কৃষক কার্ড ম্যানেজমেন্ট অধিদপ্তর, ই কার্ড ম্যানেজমেন্ট অধিদপ্তর, ফ্রিল্যান্সার কার্ড ম্যানেজমেন্ট অধিদপ্তর, তারপরে প্রাইম মিনিস্টার যশোরে যেটা বলেছেন এলপিজির জন্য একটা আলাদা কার্ড দিবেন। তখন দেখা যাবে এলপিজি যারা মেনটেন করে, যেমন বাণিজ্য জ্বালানি মন্ত্রণালয়, তারা বলবে যে এলপিজির কার্ড ম্যানেজমেন্টের জন্য আমাদের একটা অধিদপ্তর লাগবে। সেই অধিদপ্তর হলে কি হবে, সেইখানে একটা অ্যাডিশনাল সেক্রেটারি পোস্টিং লাগবে। তো এরকম হয়ে যাবে। কিন্তু এখন আমার মূল বক্তব্যটা হলো যে বিএনপিকে আদর্শর জায়গাটায় নিরঙ্কুশ থাকতো। বিএনপির আদর্শটা কি? বিএনপির আদর্শ হলো জিয়াউর রহমানের আদর্শ। জিয়াউর রহমানের আদর্শ কি? দেশপ্রেমের আদর্শ। দেশপ্রেমটা কোন জায়গা থেকে আসছে? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। বাংলাদেশে 2টা দল স্বাধীনতার পক্ষের দল, একটা হলো আওয়ামী লীগ, যারা স্বাধীনতা সংগঠিত করেছিল, আরেকটা হলো বিএনপি, যার প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। ওই সময়ের 71 সনের স্বাধীনতার পক্ষের একটা ছিল, স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি ছিল। এবং দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন, এখনকার বিএনপি অপোজিশনে স্বাধীনতার বিপক্ষ দলকে নিয়ে রাজনীতি করতেছে, সংসদীয় রাজনীতি মোকাবেলা করতে হচ্ছে, এবং মোকাবেলা করতে হচ্ছে, এবং তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। এই যে মোকাবেলার প্র্যাকটিসটা, এখন আপনি রাজাকারকে রাজাকার বলতে পারবেন না, মানে স্বাধীনতা বিরোধী শক্তিকে আপনি স্বাধীনতা বিরোধী শক্তি বলতে পারবেন। সরকার দলীয় সংসদ সদস্য মিস্টার ফজলুর রহমান সংসদে যা বলার বলে দিয়েছে, এবং সেটা আপনি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? তারা বলবে যে আমাদের ইজ্জত হানি করা হয়েছে, মানহানি করা হয়েছে। এখন যার মান নাই তার আপনি কি হানি করবেন? একটা ফজলুর রহমানই তো এনাফ, কারণ ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা, ফজলুর রহমান একজন সাবেক ছাত্রনেতা, ফজলুর রহমান একজন দেশপ্রেমিক মানুষ। তিনি যেই চিন্তা করবেন সেই চিন্তাটা তিনি বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এখন যাদের ওই দোষটা আছে, যারা স্বাধীনতা চায় নাই, যারা দেশটা চায় নাই, যারা দেশের সার্বভৌমত্বে এখনও অনেক জায়গায় কনফিউশন থাকে, তারা বাংলাদেশে 11 দলীয় জোট করে
77টা আসন নিয়ে বাংলাদেশের বিরোধী দলের আসনে বসে আছে, সেইটা আমাদের স্বাধীনতার পক্ষের একমাত্র শক্তি বিএনপি সংসদ সদস্যরা কিভাবে দেখছে সেটা ওনারাই ভালো বলতে পারে। মিস্টার বাবুল। জি, ভাই যেটা বললেন ঠিকই বলেছেন। বিএনপির সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, তারপরে ধরেন এই মধ্যপ্রাচ্য যুদ্ধ, এই যুদ্ধটা না হলে অনেকগুলো বিষয় খুব সহজ হতো। তবে একটা বিষয় আপনাকে বলি, যে হিউজ পরিমাণ টাকা দুর্নীতি হয়ে গেল, পাচার হয়ে গেল বাংলাদেশ থেকে 32 লক্ষ কোটি টাকা। আমি মনে হয় এই সময়টা যদি এই টাকাগুলা পাচার না হয় বা এই টাকাগুলা কিছুটা হলে ফেরত আনা যায়, আপনি দেখেন, চিন্তা করেন যে আমরা ঘোষণা দিয়েছি, গণতান্ত্রিক সরকার আর লুটেরা সরকার বা রাতের সরকারের পার্থক্য এটাই যে আমরা কিন্তু বিএনপির গভর্নমেন্ট কিন্তু নির্বাচনের আগেও ঘোষণা দেয় নাই যে আমরা গাড়ি নিব না, আমরা প্লট নিব না, ভোটের বাস্তবতার কারণে। বরং নির্বাচনের পরে আমাদের প্রাইম মিনিস্টার আমাদেরকে প্রস্তাবটা দিয়েছেন, সংসদ নেতা, যে আমরা এটা নিতে চাই না, আপনারা কি বলেন? প্রত্যেকে এক বাক্যে বলেছে আমরা নিব না। আচ্ছা, জামাত ইসলাম নির্বাচন আগে বলেছে, আমাদের বিরোধী দল, তো সেখানে ভোটের রাজনীতি ছিল হয়তো তাদের জন্য। তো আমাদের এই যে বলাটা, এটা কিন্তু শতপ্রণোদিত, বা প্রধানমন্ত্রীর উইল থেকে আমরা বলেছি। এখানে কত টাকা সেভ হবে আপনি চিন্তা করবেন। রাষ্ট্রের মিনিমাম ধরেন 300 এমপি, তারপরে আরও 50 জন, 350, আর আপার হাউস যদি আপনি ধরেন 450 এমপি, প্রত্যেকের যদি 10 কোটি টাকা করে ধরেন, 4,500 কোটি টাকা বা 5,000, 4,500 কোটি টাকা এখানে কিন্তু রাষ্ট্রের সেভ। আপনি চিন্তা করেন। তারপরে প্রতিনিয়ত যে টাকাগুলো পাচার হলো, দুর্নীতি হলো, আমাদের যে রেমিটেন্স, আল্লাহর রহমতে এখন ভালো রেমিটেন্স আসছে, মিডিল ইস্ট থেকে আমাদের বেশি আসে, তারপরেও কিন্তু রেমিটেন্সে আমরা মানুষ পাঠাচ্ছে। তো এটা আমাদের একটা পজিটিভ দিক আছে, এবং আমরা বিশ্বাস করি যদি দুর্নীতি না হয়, অপচয় না হয় প্রকল্পগুলোতে, তাহলে অর্থ এমন কোনো সমস্যা হবে না। শুধু এই যুদ্ধের ইফেক্টটা আমাদেরকে ভোগাচ্ছে। এটা যদি বন্ধ হয়, যুদ্ধ বন্ধ হয়ে গেলে এটা আমরা দ্রুততম সময়ে আমরা রিকভারি করতে পারবো, এবং জনসম্পৃক্ত যে কাজগুলো মানুষকে নিয়ে, সেই কাজগুলো আমরা মনোযোগ দিতে পারবো। সরকার দেখলাম এটা বিশিষ্ট জনদিন একটা কমিটিও করেছে, অর্থনীতি পুনরুদ্ধার এবং রূপরেখা দুই মাসের মধ্যে। হ্যাঁ, সাহায্য চাচ্ছে। যেমন দেখেন, মানে কি পজিটিভ, বিরোধী দল বলছে যে জ্বালানি ক্রাইসিস, সাথে সাথে কমিটি করে দিয়েছে সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, নাম দেন, তালিকা দেন। সুতরাং একঘেয়েমি বা মানে স্বেচ্ছাচারিতা এখানে কোনো সুযোগ নাই গণতান্ত্রিক সরকারের। আর সবচেয়ে বড় কথা হলো গুডউইল, প্রধানমন্ত্রীর গুডউইল। এবং আমি প্রত্যেকেই তো তটস্থ, একেবারে এমপি মন্ত্রী সবাই, হ্যাঁ, প্রত্যেকেই তটস্থ, সময় নিয়ে বা তার মন্ত্রণালয়ের সাফল্য নিয়ে বা ব্যর্থতা নিয়ে বা ত্রুটি নিয়ে, এই প্রত্যেকেই কনসার্ন। সরকারি কর্মচারীরা স্বাভাবিকভাবেই তারা কনসার্ন, তারাও তৎপর। সেই জন্য গতি আছে, প্রত্যেকটা জায়গায় গতি আছে। নির্বাচনের ধরেন ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে সরকার সিদ্ধান্ত নিল যে 12 লক্ষ কৃষকের 1,500 কোটি টাকা মওকুফ করে দেবে, দিয়েছে কৃষকদের একদম প্রথম মিটিংয়ে। প্রান্তিক মানুষ যারা, এটা সদিচ্ছার ব্যাপার, এবং এটা একটা হিউজ চ্যালেঞ্জ এই সময় এই অর্থনীতির জন্য, কিন্তু গভর্নমেন্ট কিন্তু করেছে। এখানে হয়তো আমাদের উচ্চবিত্তদের কোনো স্বার্থ নাই, কারণ এটা নির্বাচনী প্রান্তিক মানুষ, কৃষক, তাদের সম্পৃক্ততার ব্যাপার বা গুডউইলের ব্যাপার। সেই জন্য প্রত্যেকটা আপনার এই যে কার্ডের কথা যে বিষয়গুলো বলেছে, এটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে। 2 মাসের একটা সরকার, মানে এখানে কোনো হানিমুন পিরিয়ডও নাই, গ্রেস পিরিয়ডও নাই, কিন্তু একেবারে প্রথম দিন ডে 1 থেকে প্রাইম মিনিস্টার কাজ শুরু করেছেন, এবং তার গতি, তার চিন্তা, তার চলন, বাংলাদেশের পৃথিবীর মানে বাংলাদেশের মতো বা থার্ড ওয়ার্ল্ডের দেশের মতো প্রধানমন্ত্রীর জীবন আচরণ, এটা আপনি সত্যিকার অর্থেই বিস্ময়কর ব্যাপার। এবং এটা মিন করে বলেন, উনি যখন শপথ নিয়েছেন তারও অনেক আগে উনি আমাদেরকে বলেছেন, ইমোশনালি বলেছেন। ওনার স্ত্রী দেশে আসলো বা উনি যখন বিলেতে ছিলেন, উনি আমাদেরকে বলছিলেন, দেখেন আমার স্ত্রী এই ছবিগুলো নিয়ে আসছে, রাস্তায় বাসের এই চিত্র, আপনার আইল্যান্ডের এই চিত্র, অনেকগুলা রাস্তার তার এভাবে জড়া আছে এই চিত্র। উনি বলছিলেন যে আমি আমার স্ত্রীকে বললাম যে এগুলো আমাকে কেন পাঠাচ্ছ, আমি তো আর সিভিল কন্ট্রাক্টর না, দুষ্টামি করছিলেন। বাট উনি ইমোশনালি বলছিলেন যে দেখেন আমাদের দেশে কত সমস্যা, কত চ্যালেঞ্জ, যতই দিন আগায় আসতেছে, আল্লাহ দিলে ইলেকশন হবে, আমরা ক্ষমতায় যাব, কিন্তু আমি এগুলো নিয়ে আমি যখন একা থাকি, আমি যখন চিন্তা করি, আমার বুক ধুকধুক করে। কিন্তু আমি একা পারবো না, আপনারা যদি আমাকে হেল্প না করেন সকলে মিলে, তাহলে কিন্তু বাংলাদেশটা বিপদে পড়বে। শুধুমাত্র বিএনপি না, আপনি আর আমি না, এই দেশটাই বিপদে পড়বে। সেই জন্য উনি এটাকে মিন করেন যে বিগত দিনের যে রাজনীতি, বিগত দিনের যে শাসন পদ্ধতি, নিশ্চয়ই তার ব্যত্যয়, অন্তত বিএনপির আন্তরিকতার কোনো অভাব থাকবে না, বা লুটেরাদের রাজনীতি আর চলবে না বাংলাদেশে, সেটা উনি বুঝিয়ে দিয়েছেন এবং ওনার কাজের মধ্য দিয়ে। তো আমরা আশা করি যে নিশ্চয়ই
আমরা কিছু পরিবর্তন, একেবারে সব পরিবর্তন সুইচ দিলে তো আর হয়ে যাবে না, আর একজন তারেক রহমান একজন প্রধানমন্ত্রীও পারবেন না। আমরা জাতি, আমাদের চরিত্র, আপনি যেটা বলছিলেন যে বিএনপির নেতাকর্মীরা এগুলো করতে, এটার সাথে দলের নেতাকর্মীদের মিলানো খুব কঠিন কাজ। কারণ প্রান্তিক লেভেলে আমি নিজেও চেষ্টা করে দেখেছি যে পাম্পে শৃঙ্খলা বা কৃষকদের এগুলো হয় কি, মানুষ তো হ্যাঁ, মানে একজন নানান ধরনের নিজেই সম্পৃক্ত হয়ে যায় অনেক কিছুর মধ্যে দিয়ে, এই সমস্যাগুলো আছে। কার ঘরে কে তেল ধরতে যাবে, যেমন যেমন রিজভী আহমেদের এক বানাইছে যে ঘরে ঘরে যায় বিদ্যুতের ফ্যান দেখতে হবে, দেখতে হবে। এটা কিন্তু একটা ফটো কার্ড যেন বানাইছে, যদি উনি বলেন নাই, এটি নিয়ে নানান ধরনের সমালোচনা। তো দলের নেতাকর্মীদের যদি আপনি দায়িত্ব দেন চোরা কারবারি ধরার বা কে ঘরে তেল রাখছে এটা ধরার, এটা আবার অন্য রকম হয়ে যাবে। এটা এই দেশ বাংলাদেশ না। তো সেটা একটা ব্যাপার আছে। আর আমাদের যেটা এই যে তেলের বিষয়টা 2 দিন ধরে স্বাভাবিক হলো, কি কারণে হলো? তেলের সাপ্লাই আমি তো নিজে দেখেছি, আমি আমার এলাকার পাম্পের সাথে কথা বলেছি, তারা এসছে তেলের জন্যে, আমি কথা বলেছি, তারা বলছে দেখেন গত মাসে কি তেল দিয়েছি, গত বছর কি তেল দিয়েছে, এই তেল আমার কাছে কম্পিউটার আছে, আমার কাছে ডেটা আছে। তা আমি দেখলাম তেল বেশি দিচ্ছে, ওকে বললাম তুমি তেল তো বেশি দিচ্ছে, বলে যে আমার চাহিদা তো বেশি, 1.5 গুণ চাহিদা, আমি কি করব? তো এই যে এখন তেলের দাম বাড়ানোর পরে আমার ধারণা যারা এইগুলা করেছিল বা যারা মনে করছে যে তেল পাওয়া যাবে না করছিল, তারা হয়তো তেলগুলো বের করতেছে, যার কারণে সংকটটা কেটে গেল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা কেটেছে, এটা ভালো, এবং এটা আমরা কন্টিনিউ করতে চাই। এবং সারা দুনিয়ায় যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হলে আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের অগ্রযাত্রা এগিয়ে যাবে ইনশাল্লাহ। মঞ্জুর ইসলাম, আপনি হয়তো আরও কিছু বিষয় অ্যাড্রেস করবেন, কিন্তু তার আগে আমি যে প্রসঙ্গটা তুলেছিলাম যে এই যে বিএনপি কি বিচ্যুত হচ্ছে কিনা, বিরোধীরা যে অভিযোগ করেছেন, মিস্টার বাবুল তার উত্তর খানিকটা দেবার চেষ্টা করেছেন। ওই যে জুলাই চার্টার, গণভোট, সেই সব অঙ্গীকার থেকে গুম কমিশন, মানবাধিকার কমিশন, তারপরে সুপ্রিম কোর্টের সচিবালয়, বিচারক নিয়োগ, দুর্নীতি দমন কমিশন, আপনার কাছে কি মানে আপনি মনে করেন কিনা যে বিএনপি আসলে সেই অঙ্গীকার থেকে দূরে? না, আমি অঙ্গীকার থেকে আমি বলছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা টাইমিংয়ের বিষয়টা। যেমন সুপ্রিম কোর্টের বিষয়টা অলরেডি কিন্তু সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট কিন্তু অলরেডি তার আদালত দিয়ে দিয়েছে। এখন আদালত নিজে যেহেতু একটা ভার্ডিক্ট দিয়েছে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। গুম কমিশন এবং আদার্স যেটা আছে, এবং এই যে সংবিধান সংস্কার বিষয়ে যেই কথাটা আছে, সেটা কিন্তু গতকাল চিফ হুইপ কিন্তু কথাটা বলে দিয়েছেন যে সংবিধান সংস্কারের জন্য এটার একটা সময় লাগবে। তো এই জায়গাটায় আমি বলবো যে এই যে কয়েকটা বিষয়ে বিরোধী দল যাতে কথা বলতে না পারে, সেই জন্য তাদেরকে ইনভলভ করে এই জায়গাটা আগানো দরকার ছিল। আগালে পরে কি, যখন দায়িত্ব থাকবে তখন কথা বলতে চিন্তা করে বলবে যে এই জায়গায় তো আমারও দায়িত্ব ছিল। আর আরেকটা বিষয় যেটা এখনও বিএনপি মানে স্পষ্ট করে বলে না, সেটা হলো 212 আসনের বিএনপি 77 আসনের 11 দলের রাজনীতি কেন করবে? বিএনপি তো বিএনপির রাজনীতিটা করবে, বিএনপি তো তার মতো করে তার রাজনীতিটা করবে। কারণ বিএনপিকে 212টা আসনে জনগণ রায় দিয়েছে। বিরোধী দল বলতেছে যে এই যে হা ভোটের রায় তো মানতে হবে। তো হা ভোটের রায় বিএনপিকে যেমন হা ভোট যেমন দিয়েছে, বিএনপিকে তো 212 আসনে রায় দিয়েছে। বিএনপিকে কী জন্য রায় দিয়েছে? বিএনপি তুমি সরকার চালাবা, বিএনপি তুমি তোমার মতো করে সরকার চালাবা, আমরা তোমাকে ম্যান্ডেট দিলাম। এখন বিএনপি যদি 77 আসনের দিকে তাকায় থাকে যে 77 আসন কি বললো না বললো, সেদিকে বিএনপি গুরুত্ব দিতে হবে, তো বিএনপি রাজনীতি ফেল করবে। সে কারণে যেই 3টা বিষয় নিয়ে তারা কথা বলতেছে, সেই 3টা বিষয়ের নেপথ্য কারণ কি সেটা খুঁজে বের করতে হবে বিএনপিকে। যে হঠাৎ করে তারা এই 3টা বিষয় করলো না, এইটার জন্য তারা রাস্তাঘাটে দুই সপ্তাহের একটা কর্মসূচি দিয়েছে, আবার আরেকটা দল 2 মাসের একটা কর্মসূচি দিয়েছে, আরেকটা আবার বলতেছে যে বিএনপি ফেসিবাদ হয়ে যাচ্ছে, আবার বিএনপি সম্পর্কে জামাত ইসলামের আমির বলছেন যে বিএনপি আওয়ামী লীগ হইতে পারবে না, দুর্বল আওয়ামী লীগ হবে। এখন বিএনপি আওয়ামী লীগ হবে না, দুর্বল আওয়ামী লীগ হবে, সেই রাজনীতিটা বিএনপিরই করা দরকার। এখন বিএনপির দুর্বল আওয়ামী লীগ নাকি ফেসিবাদ, এই রাজনীতিটা যদি জামাতে ইসলাম করে, তো একজন আরেকজনের রাজনীতি করার দরকারটা কি? যার রাজনীতিটা করি, বিএনপির রাজনীতিটা করতে হবে। এখন বিএনপি যদি কোনো কারণে ছাড় দেয়, যদি এই জায়গাটায় তারা একবার মনে করতে পারে যে ছাড় দেওয়া বা কম্প্রোমাইজ করার কোনো সুযোগ যদি তারা এই জায়গায় পায়, 2 মাস বা 2.5 মাসের সরকারের এই জায়গায় যদি কম্প্রোমাইজ পায়, বিএনপিকে চিন্তা করতে হবে সামনে
4 বছর 10 মাস আছে, এই 4 বছর 10 মাস শান্তিতে থাকতে পারবে না। আর যদি এই জায়গায় তারা তাদের রাজনীতিটা করতে পারে, 4 বছর 10 মাস শান্তিতে থাকতে পারবে। কারণ এখনই শোনা যাচ্ছে তাদের নাকি 2 বছরের স্বপ্ন আছে, তাদের নাকি 2.5 বছরের স্বপ্ন আছে, তাদের নাকি 3 বছরের স্বপ্ন আছে। বিভিন্ন এমবিসির বিভিন্ন প্রোগ্রামগুলোতে কথাবার্তা বলতেছে। এখন এটা ভাবার কোনো কারণ নাই যে 2 বছর 3 বছরের মধ্যে 77 সিট 154 সিট হয়ে যাবে, আর 212 সিট এইটা 100 সিটের নিচে নামবে, এটা ভাবার কোনো কারণ নেই। তো এই যে ভাবার কোনো কারণ নাই, দেশবাসী আমরা যেটা সাধারণ মানুষ যেটা বুঝতেছি, এই বোঝাটা বিএনপিকে বুঝতে হবে। বিএনপি যদি তার রাজনীতিটা করতে না পারে, তবে বিএনপির সবসময় যে ভুলটা করে সেটা হলো ভুল মানুষকে বিশ্বাস করে, ভুল মানুষকে দায়িত্ব দেয়। এই পর্যন্ত বিএনপির অতীত ইতিহাসে আপনি দেখেন, ভুল মানুষকে বিশ্বাস করেছে, ভুল মানুষকে দায়িত্ব দিয়েছে। সেই কারণে বিএনপি যখন সমস্যায় পড়ে তখন একমাত্র ক্ষতি হয় জিয়াউর রহমানের ফ্যামিলির, একমাত্র ক্ষতি হয় জাতীয়তাবাদের একমাত্র আশ্রয়স্থল বেগম জিয়ার ফ্যামিলির, আর কারো কোনো তো ক্ষতি হয় না। সবাই যার যার মতো আরামে থাকে। সো এই জায়গাটা আমি আপনার কাছে আসবো। জাস্ট মিস্টার বাবুলের বক্তব্য শুনে যে এই আপনি কি আপনার অবজারভেশন কি এখনো কি এই ভুল মানুষকে ক্ষমতা দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে কিনা, দিলে কোন কোন জায়গায়, যতখানি আপনি বলতে পারেন? না, সেটা ভাই বলতে পারবে, মঞ্জু ভাই বলতে পারবে। হতে পারে রাজনৈতিক দল তার সব কাজে ঠিক করতে পারবে, বা সরকার তার সমস্ত জায়গায় সাকসেস হতে পারবে, এটা কঠিন কাজ। তবে সরকারের যে আন্তরিকতা আর বিরোধী দলের, সে জায়গায় আমি মনে হয় না কোনো ঘাটতি আপনি পাবেন। তারেক রহমান বাংলাদেশটাকে ভালোবাসেন, উনি নতুন করে বাংলাদেশ নতুনভাবে তৈরি করতে চান। এই বিষয়ে আমি তার বিভিন্ন সময়ে তার কথাবার্তা চলন বলন আমি লক্ষ্য করেছি। ওনার মধ্যে ন্যূনতম কোনো ব্যাড ইন্টেনশন নাই। উনি মানুষের কাছে ফিরে যেতে চান এবং যাবেন। মানুষের জন্যই কাজ করছেন উনি, সারাক্ষণ উনি কাজ করেন। মানে উনি ঘুমানো ব্যতীত বাকি সময়গুলো উনি সবসময় কাজ করেন, খাওয়ার সময় বসে উনি কাজ করেন। আমাদের বিরোধী দলের যে ব্যাপারটা বলছিলেন, উই আর নট ওয়ারিড, মোটেও ওয়ারিড না। কারণ আমাদের সরকারি দলে যেই মেধা, যেই ব্যক্তিত্ব, যেই ক্যালিবারের মানুষ সংসদে ঢুকেছে, আমাদের বিরোধী দলে ঘাটতি আছে, প্রচুর ঘাটতি আছে। কথা বলবার আইন বা সংসদীয় রীতিনীতি বা ছায়া মন্ত্রিসভা লাগে, খুবই ঘাটতি আমি দেখি সংকটাপন্ন। সংসদে বিএনপিকে, সরকারকে ফেস করবার মতো কোনো ক্যারেক্টার খুবই মানে দুর্বল বিরোধী। এই জায়গাটা একটা সংকট, তারা বাইরে দিয়ে হুঙ্কার টুমকার দিচ্ছে কেউ কেউ, এই জায়গায় মাঠ গরম করবার চেষ্টা করে। ইস্যু কই আপনি ধরেন জুলাই চার্টার সংস্কার নিয়ে ইস্যু, তো সংস্কার যদি বিএনপি করে ফেলে তো কোথায় আপনি পাবেন? একমাত্র গণভোটের কথা বলে, তো গণভোট আর জুলাই চার্টারের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য ম্যাক্সিমাম 2-1 জায়গায়, শুধুমাত্র বেসিক মৌলিক জায়গা হলো আপার হাউসে কি ভোটের ভিত্তিতে হবে নাকি আপনার পার্লামেন্ট মেম্বারদের সংখ্যানুপাতে হবে, সেই জায়গায়। এই ইস্যুতে আমরা কেয়ারটেকার সরকার গিলে ফেললো, নির্বাচন গিলে ফেললো, সেই আন্দোলন আমরা করলাম 17 বছর। আর আপার হাউস ভোটের ভিত্তিতে হবে না এমপির ভিত্তিতে হবে, এই ইস্যু নিয়ে যে তারা মাঠ গরম করবে আর মানুষকে জনসম্পৃক্ততা পাবে, এটা আশা করা বাতুলতা। আর ওই সেই জন্য মাঝে মাঝে তারা সংসদ গরম করে, কেউ কেউ ওই ইসে দাঁড়ায়, ওই শাহবাগ করে, কেউ কেউ প্রেস ক্লাবে দাঁড়ায় হুঙ্কার দেয়, কুস্তি করমু, ডিবেট করমু, এই করমু, আমার সাথে আসেন, আমার সাথে পারবেন না। তো এইগুলো কি বলবেন? এইগুলো বাক্যাবাদ। এখন ডিবেট করতে হলে যে ক্লারিফাই করা লাগে, হ্যাঁ, একটা কোয়ালিফাই করা লাগে, সেই কোয়ালিফাই তো তাদের নাই। 2-4 জন যারা আছে তারা সংসদ পর্যন্ত আসতে পারে নাই, ভোট পায় নাই, ওখানে চিৎকার করে লাভটা কি? এগুলো মানুষ তাদের কথা শুনেও না। দেখেন না যে কয়েকজন চিৎকার করে, আগে যেমন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজুতে আয়, শাহবাগে আসো, কেউ আর আসে না। শাহবাগ থানায় গেছে, ফেসবুকে কিন্তু দিয়ে গেছে স্টেটমেন্ট, 10,000 কমেন্ট, কিন্তু মানুষ 10 জনও আসে নাই, একজনও আসে নাই। তো বাস্তবতা হলো এটা। ভোট টোট যদি হয় ফেসবুকে, তাহলে ওনাদের জন্য সুবিধা, 2/3 তারা পায়ে যাবে আর কি। কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশের মানুষ, ফজলু ভাই তো সংসদে অত্যন্ত নির্মমভাবে মানে সত্যি ঘটনা বলে দিছে, একেবারে মানে আসল জায়গায় আঘাত লেগেছে আর কি আমাদের বিরোধী দলের। তো উনি বলে দিয়েছেন যা বলবার, তো ওই জায়গা তো আছেই। বাস্তবতা, এক ফজলুর রহমানই তো যথেষ্ট তাদেরকে ফেস করবার জন্য, আর এরকম আরও ফজলুর রহমান বেশ কয়েকজন আছে আমাদের হাতে ট্রাম্প কার্ড। সুতরাং সংসদে তারা কোনো সুবিধা করতে পারবে না সংসদে, এবং সংসদ চলবে, সংসদীয় ডেমোক্রেসি দিলে হোক, ডিবেট হোক, ওয়াকআউট টোকআউট করতে পারবে, বাট সংসদ সচল থাকুক। আর বাইরে যে ইস্যু, সেই ইস্যু বিএনপি তাদের হাতে দিবে না। আর এই রাজনীতি বিএনপি আর করতে দেবে না বাংলাদেশে। আমরা এটাও জানি, প্রধানমন্ত্রী বলেছেন যে 5 বছর পরে মানুষের কাছে ফিরে যেতে হবে অবশ্যই, এবং ওটাই শেষ ঠিকানা। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি মূলত, এবং প্রধানমন্ত্রীও সেটা করছেন ইনশাল্লাহ। জি।
মঞ্জু, আপনি বলছিলেন এবং ওই যে ভুল মানুষকে ক্ষমতা দেওয়া, ভুল মানুষকে দায়িত্ব দেওয়া। আমি আপনার এটাতে যাওয়ার আগে আমি একটু বলবো একটা দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হলো যে ধরেন এই যে জামাত ইসলাম মানে 68টা আসন পেয়েছে, আপনারা কি কখনো এটা চিন্তা করে দেখেছেন যে তারা বর্ডার এলাকায় এত আসন পায় কেমন করে? বর্ডার এলাকার আপনাদের ঘাটতিটা কি আর তাদের সুবিধাটা কি? আর এইবার ঢাকা জেলায় তারা 6টা আসন নিয়ে গেল। আপনাদের দুর্বলতাটা কি ছিল? এবং তাদের তারা ওই যে দুর্বলতাটা কি ছিল? দেখতে বোঝা যায় যে বিভিন্ন ক্লাস্টার তৈরি করছে হ্যাঁ, তো এই জায়গাটায় মনে হয় মাঠ পর্যায়ের আপনাদের এখনো চিন্তা করা দরকার যে বর্ডার এলাকায় তাদের কাজটা কি, কি কাজের কারণে বর্ডার এলাকায় তারা সব অ্যাকচুয়ালি বর্ডারে পায় নাই, যেমন সিলেটের বর্ডারে পায় নাই। এখন ধরেন অধিকাংশ ম্যাক্সিমাম বর্ডার এলাকায় তাদের দখল। বর্ডার এলাকাটা নিয়ে আপনাদের চিন্তা করা দরকার, এটাই মনে করি। আর দ্বিতীয়ত হলো আপনি যে প্রশ্ন আমি যেটা উত্থাপন করেছিলাম যে ভুল মানুষকে চয়েস করা। যেমন আমি যদি এখনই বলি যে ধরেন জিয়াউর রহমানের রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি ধারাবাহিক রাজনীতি, কিন্তু এটা এমন না যে জিয়াউর রহমানের রাজনীতি খালেদা জিয়ার রাজনীতি যে ব্রেক হয়েছে, তা কিন্তু না, ব্রেক হয় নাই, কন্টিনিউয়াস আছে। এবং তারেক রহমান, জিয়াউর রহমান, আর খালেদা জিয়া আর জিয়াউর রহমান দুইটা মিলে যে ককটেলটা তৈরি হয়েছে সেটা কিন্তু তারেক রহমান। এখন আসেন যে এই যে ধরেন আমরা এখন শুনতে পাই 2 মাসের মধ্যেই যে প্রশাসনে কেমন জানি একটু মানে টুইনিংটা হচ্ছে না, নতুন পুরাতনের মধ্যে টুইনিংটা হচ্ছে না, নতুন সচিব পুরাতন সচিবদের মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে, অনেকেই অসন্তোষ ব্যক্ত করতেছে, অনেকেই একটু টুকটাক কথাবার্তা বলতেছে। আবার দেখা যাচ্ছে মন্ত্রীদের সাথে অ্যাডভাইজারদের সাথে প্রতিমন্ত্রীদের এই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়েছে। তো এই যে মানে গ্যাপটা এখনও বোঝা যায় না, কিন্তু কানাকানি হয়। কিন্তু এইটা যত বাড়বে তত কিন্তু ভুল মানুষের হাতে ভুল জিনিস চলে যাওয়ার সুযোগ কিন্তু তৈরি হবে। এবং সুযোগটা কিন্তু বীজ বপন করা হয়েছে। তো আপনি দেখেন যে আওয়ামী লীগ আমলে কী ছিল, আওয়ামী লীগ আমলে অনেকগুলো অ্যাডভাইজার তৈরি করা হয়েছিল, অনেকগুলো বিশেষ সহকারী তৈরি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে আসে দেখেন যতগুলো অ্যাডভাইজার তৈরি করা হয়েছে তার পাশাপাশি কিন্তু বিশেষ সহকারী তৈরি করা হয়েছে। একটা রাষ্ট্র চালানোর জন্য আপনার মেন সুইচ তো একটা, আপনার ঘরে ঘরে যদি আপনি মেন সুইচ দিয়ে দেন তা আপনার মানে শর্ট সার্কিট যখন হবে আপনি কোনটা নিয়ন্ত্রণ করবেন? আপনাকে মেন সুইচ একটা রেখে ঘরের মেন সুইচ না দিয়ে ঘরে ঘরে যাতে ফাংশনটা করে, এই ফাংশনটা করতে হবে। যদি সচিবদের মধ্যে দ্বন্দ্ব থাকে যে আমি এখন কার নির্দেশ শুনব, আমি কি, এবং এখানে আরেকটা বিষয় আছে, এখানে যদি ধরেন মন্ত্রী প্রতিমন্ত্রী বা অ্যাডভাইজারের মধ্যে দ্বন্দ্ব থাকে, ব্যুরোক্রেটসরা সেখানে অনেক বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করে, সুযোগ নিচ্ছে। এবং নিচের যারা চিন্তা করে, যেমন ধরেন কোথাও যদি চুক্তিভিত্তিক সচিব থাকে, তা এখন নিচে যারা আছে তারা মনে করে চুক্তিভিত্তির যে সচিব তার হাতে তো আমার কিছু নাই, কারণ আমি পরবর্তী যখন যিনি চুক্তিভিত্তিতে ভিত্তিক তার সঙ্গে বর্তমান প্রশাসনের সম্পর্ক যোগাযোগও খুব কম, কিন্তু যোগাযোগ কম আছে। চুক্তিভিত্তিক যে সচিব, যে অ্যাডিশনাল সেক্রেটারি আছে সে তো সচিব হবে, সেক্রেটারি হবে। এখন সে চিন্তা করতেছে আমার সামনে তো এটা চুক্তিভিত্তিক আছে, তারা আমার নাম মূল্য হবে। সুতরাং আমাকে চিন্তা করতে হবে কাকে ধরলে আমি সচিব পদে বসতে পারি। তখন সে তাকে ডেঙাইয়া যাকে ধরা যায় তার কাছে চলে যাচ্ছে। মিনিস্ট্রির মধ্যে দেখা যাচ্ছে অ্যাডভাইজার, মন্ত্রী, প্রতিমন্ত্রী। এখন মিনিস্ট্রির অফিসাররাও দেখে কে বেশি ক্ষমতাবান তার কাছে চলে যাচ্ছে। এখন এতে করে অ্যাডভাইজার ক্ষমতাবান কখনো কখনো হচ্ছে, কখনো কখনো প্রতিমন্ত্রী ক্ষমতাবান হচ্ছে, কখনো কখনো মন্ত্রী ক্ষমতাবান হচ্ছে। এখন মিনিস্ট্রিতে হাঁটাহাঁটি করলে মিনিস্ট্রির মধ্যে কিন্তু আলোচনা হয়, ইভেন আপনার লিপম্যান পর্যন্ত জানে কোন মন্ত্রণালয়ের কার ক্ষমতা বেশি। তো এইটা যদি 2 মাসের সরকারের মধ্যে এরকম হয়, তো সেই জন্যই আমি বলছি যে ভুল মানুষের কাছে যেন মানে কোনো ক্ষমতা না থাকে, ভুল মানুষের কাছে যেন কোনো কিছু না থাকে, ভুল মানুষকে যেন আমরা সিলেকশন করতে মানে ভুল মানুষকে সিলেকশন করতে যেন আমরা ভুল না করি। আমাদের সিলেকশনটা পারফেক্ট হইতে হবে, মানে আমাদের মানে গভর্নমেন্টের সিলেকশনটা, যদি গভর্নমেন্টের সিলেকশনটা পারফেক্ট হয়, আপনি যদি কাজ জানেন
আপনার যদি দেশপ্রেম থাকে, আপনার যদি জিয়াউর রহমানের রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি, তারেক রহমানের রাজনীতির প্রতি যদি কমিটমেন্ট থাকে, আপনি তো কাজ এমনি আন্তরিকতার সাথে করবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আগে আমার আখের গোছায়, পরে দেশ, পরে জিয়াউর রহমান, পরে খালেদা জিয়া, পরে তারেক রহমান, এজেন্ডা যদি তারেক রহমান 3 নম্বরে হয়, তখন তো আর আপনি আপনার জায়গায় তো যে বিশ্বাস করে আপনাকে দায়িত্ব দিয়েছে সেই বিশ্বাসের জায়গা তো আর থাকবে না। এই জায়গাটায় অ্যাটেন্ড করা খুব জরুরি বলে মনে হচ্ছে আমার। মিস্টার বাবুল, আপনি এই প্রশ্নে মানে আপনি অ্যান্সার করবেন, কিন্তু একই সঙ্গে আরেকটা প্রসঙ্গ আমি যোগ করে দিই। অনেক রাজনৈতিক দল, যদিও সংসদের বিরোধী দল এটা নিয়ে কথা বলছেন না, কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল বিভিন্ন মহল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রের সঙ্গে যে চুক্তি, সেটা নিয়ে তারা প্রচুর কথা বলেছেন। ইতিমধ্যে অবশ্য মার্কিন রাষ্ট্রদূত বাণিজ্য মন্ত্রী অ্যামচামের একটা অনুষ্ঠানে তারা তাদের মতো করে কিছু বক্তব্য রেখেছেন, কিন্তু অনেকে এটাকে খুবই সমালোচনা করছেন এবং অনেকেই মনে করেন যে বলবার চেষ্টা করছে যে অন্তর্বর্তীকালের সরকারের কিছু দায় এই সরকার খুব সানন্দে গ্রহণ করেছে। কেন করেছে সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন ও বিতর্ক আছে। না, সানন্দে গ্রহণ করে থাকে না। শোনেন, বিগত সরকারের অনেক দায়, অনেক সুফল, অনেক কুফল পরবর্তী সরকারকে বহন করতে হয়। অ্যানসেস্টেরিয়াল সিস্টেম আর কি। হ্যাঁ, পূর্ববর্তী বংশধররা যেটা করে যায় তার ফল তো পরবর্তী বংশধররা ভোগ করে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। অনেকগুলো চুক্তি ইচ্ছা করলেই ফুদিয়ে উড়িয়ে দেওয়া যায় না, যদি স্বার্থ। আবার অনেক দেশের স্বার্থের পক্ষেও অনেক চুক্তি থাকে, সেই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা করবার করে। আমাদের বিরোধী দলের পক্ষে তো এরকম কোনো দাবি উঠে নাই যে এই চুক্তিগুলো নিয়ে কী করা যায় বা কী হয়েছে। হ্যাঁ, যেই চুক্তিগুলো হয়েছে, শেষ মুহূর্তে কিছু চুক্তি হয়েছে, তো নিশ্চয়ই যদি গণতান্ত্রিক সরকার ভূ রাজনৈতিক সামগ্রিক প্রেক্ষাপট চিন্তা করে, দেশের স্বার্থ চিন্তা করে, নিশ্চয়ই বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নিব, আলোচনা করব। এটা দেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত বা দেশের বিরুদ্ধে কোনো কাজ অন্তত এই ধরনের গণতান্ত্রিক সরকার তার দ্বারা হবে এটা আমরা মনে করি না। আর যেহেতু মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, ভোটের বাস্তবতা আছে, মানুষের কাছে তো যেতে হবে, তো মানুষকেও জানাইতে হবে বা জানতে হবে এবং মানুষের আস্থা রাখা, সেটাই হলো সবচেয়ে বড় কথা। এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় প্রায়োরিটি যে একটা সুশাসন, অর্থনৈতিক মুক্তি, এটা যদি না হয় বা নিয়মানুবর্তিতা, বাংলাদেশের কোথাও তো কোনো নিয়ম ছিল না, সর্বাঙ্গে ব্যথা, এরকম একটা বাস্তবতায় চলে যেত এবং এমন একটা মনস্তাত্ত্বিক অবস্থা আমাদের, ক্ষমতা কাঠামো, রাজনীতি, যে যেখানে গ্রাম থেকে শহর পর্যন্ত শাসন, সরকারি দল, এই যে বাস্তবতা, এর থেকে বেরিয়ে এসে প্রকৃত একটা শাসন দেওয়ার, এটা একটা চ্যালেঞ্জ বিএনপির জন্য বা সরকারের জন্য, হিউজ চ্যালেঞ্জ। দীর্ঘদিনের যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে বের হয়ে আইসে ভিন্ন একটা বাস্তব আমি নিজে উপলব্ধি করি। আমি গ্রামে যখন যাই, আমার নেতাকর্মী, তাদের একটা মানসিকতা সত্যিকার অর্থে যে 17 বছর আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, উপেক্ষিত হয়েছি, এখন দল ক্ষমতা এসছে, আমরা কিছু পাচ্ছি না কেন, এটা একটা মাইন্ডসেট। হ্যাঁ, এখন যদি আপনি আপনার নেতাকর্মী তাদের কাছে প্রিয় থাকতে চান, তো আপনি কি করবেন? আপনাকে হয়তো ভিন্ন বাস্তবতার চিন্তা করতে হবে। আবার আপনি যদি এজ এ হোল সুশাসন দিতে চান, এটাও তো সত্য, আপনার নেতাকর্মীরাই আপনার পাশে ছিল দীর্ঘদিন, তারা সাফার করেছে, তারা আমরা এমপি হয়েছি, তারা কি পেল? তাদের মধ্যে মাইন্ডসেট, প্রত্যেকে চাকরি দিয়ে দিতে পারছি না, প্রত্যেকে আমি ব্যবসা দিয়ে দিতে পারছি না, এটা একটা বাস্তবতা। আর একটা হলো, আপনি যদি সুশাসন দিতে চান, আপনি সকলের এমপি, সকলের সরকার, তাদের দায়িত্ব আপনাকে নিতে হবে। এই যে একটা বৈপরীত্য বা জটিল অবস্থা, এটাও বিএনপিকে ফেস করতে হয়েছে। আপনি বিএনপির নেতাকর্মীদের প্রশ্ন করে দেখবেন, তাদের খুব মন খারাপ, টপ টু বটম, স্বাভাবিক একটা বাস্তবতা। আপনার কৃষি কার্ড হয়েছে, আমি ধরেন কৃষক দল করেছি, সারা দেশে সংগঠন তৈরি করেছি, আমি নিজেও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। এর মধ্যেও তো একটা মেসেজ আছে যে সরকার একটা দলকে সম্পৃক্ত করলে কি হয়, বিভিন্ন অভিজ্ঞতা আছে, তিক্ততা আছে। এই জায়গাটাও বিএনপিকে কম্প্রোমাইজ করতে হয়েছে, কোথাও কোথাও নির্মম হতে হইতেছে পার্টিকে, এটা একটা বাস্তবতা। কিন্তু তো সেই জন্য আমাদের মতো দেশে দীর্ঘদিনের রাজনৈতিক প্র্যাকটিস, বাস্তবতা, সরকার, দল, মানুষ, এগুলোকে সমন্বয় করে, আপনি যেটা বললেন প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতা, যেই সুযোগটা বিগত ব্যুরোক্রেটরা বিগত সরকারের আমলে নিয়েছে, তারা ক্ষমতায় এনেছে। আমাকে নিজে পুলিশ বলেছে, আমি যখন জেলে হাজতে গারদে, তারা বলেছে আপনারা পুলিশকে কি দিয়েছেন? আমরা তো, আমাদেরকে সরকার এত কিছু দিছে, আমরা সরকারে দিয়ে দিছি সব, আমরা ক্ষমতায় এনে দিছি, এবং ফ্যাক্ট, ট্রু। তো ওই ভাইস ভার্সা। তো এখন যদি আপনি সত্যিকার অর্থে গণতন্ত্র চান বা ভোট চান, নির্বাচন চান, তাহলে তো দিন শেষে আপনাকে মানুষের কাছে ফিরে যাইতে হবে, সিস্টেমটা বদলাইতে হবে। আমাদের কর্মী যারা আছে তাদেরও মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে ভাই, প্র্যাকটিস, এখন তো তোমাকে পুলিশে দাবড়াচ্ছে না, এই শান্তিতৃপ্ত তুমি পাচ্ছ। তুমি যদি আশা করো যে তুমি রাতারাতি ধনী হয়ে যাবা, বড়লোক হয়ে যাবা, হ্যাঁ, সেই চিন্তা কিন্তু তারেক রহমানের শাসন, বিএনপির এই শাসনে হবে না। এটা একটা বাস্তবতা আর কি।
সেই জন্য বিএনপি এই দীর্ঘদিনের ধরেন পোরখা নেতাকর্মী একদিকে যুদ্ধ, হ্যাঁ, মিডল ইস্টের যুদ্ধ, আর একদিকে নতুন অভিজ্ঞতা, নতুন সরকার 17 বছর ক্ষমতায় নাই, ক্ষমতার বাইরে, ক্ষমতা কাঠামোর বাইরে আপনার প্রশাসনের ক্ষেত্রে শূন্যতা আছে, গ্যাপ আছে, আপনার বিগত প্রশাসনের লোকজন নিয়ে আপনার সর্বক্ষেত্রে অ্যাডজাস্টও হচ্ছে না। এটা টুইনিং যেটা আমরা গান শুনতে গেলেও হয়। আবার যেটা মিস্টার ইসলাম বলছেন যে আপনি এত জনকে বসাচ্ছেন যে একজনের সঙ্গে আরেকজনের হ্যাঁ, কোথাও কোথাও হতে পারে, এই কনফ্লিক্ট হতে পারে, সেটা কিভাবে সমন্বয় করা যায় নিশ্চয়ই উনি চিন্তা করবেন। কারণ ধরেন বসানো হয়েছে মন্ত্রী উপদেষ্টা বিভিন্ন দপ্তরে আছে, আপনি যেটা বলেছেন হয়তো অমূলক নাও হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে, হয় নিশ্চয়ই প্রধানমন্ত্রী এই বিষয়গুলো বিবেচনা, আমরাও তার নলেজে এটা দেওয়ার চেষ্টা করব যে এখানে কিভাবে সমন্বয় করা যায়। হ্যাঁ, ধন্যবাদ। এটা হলে ভালো, কারণ সরকার যদি ভালো থাকে, সরকারের সব জায়গায় যদি টুইনিংটা ঠিক থাকে, তবে সরকার ভালো থাকবে এবং দেশবাসী ভালো থাকবে। কারণ দেশবাসী, সরকার ভালো না থাকলে দেশবাসী ভালো থাকবে এটা প্রত্যাশা করা যায় না। আর সরকারের সুশাসনের যেটা বিষয় বললেন, এখন সবচেয়ে আরেকটা বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো মাননীয় সংসদ সদস্য, সেটা হলো যে 32,000 কোটি টাকা পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে। 32 লক্ষ 32 লক্ষ কোটি টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কত টাকা পাচার হয়েছে সেটা আপনারা একটু দেখবেন কিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টার নিয়ে যে সমস্ত কল্প কাহিনী আমরা এখনো আমাদের হাতে আসতেছে বা আমরা রিপোর্ট করার চেষ্টা করছি। আপনার সোর্সেস কি বলে যে এরকম ঘটনা ঘটেছে? অবশ্যই ঘটছে, কারণ এই যে এখন কয়েকজনের নাম নিয়ে তো একদম প্রকাশ্যেই হচ্ছে। গতকালও আজকেও দেখলাম যে আমাদের সাবেক এক উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, তিনি নাকি 1 লাখ টাকা মানে ব্রেকফাস্টের বিলি করছেন একটা মানে জাদুঘর বানাইতে গিয়ে। এখন বলা হচ্ছে যে 110 কোটি টাকার জাদুঘরের মধ্যে 30-40 কোটি টাকা খরচ হয়েছে, বাকি টাকা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে মানে নিজেরাই খেয়ে ফেলেছে। এরকম বহু রকম বিষয় আছে। রেজওয়ানা হাসান, তারপরে আসিফ নজরুল থেকে শুরু করে আসিফ অনেকে, মাহমুদ, আসিফ নজরুল, আসিফ মাহমুদ দুইটাই সবার বিষয়ে কথা বলেছে। তারপরে নাহিদ ইসলাম, তারপরে এই যে আপনার নূরজাহানের কারণে অথবা আজকে যে হামের প্রফেসর ইউনূসের কারণে এই যে আপনাদেরকে যে কষ্টটা কত বাচ্চা মারা গেল, হামের জন্য যে কষ্টটা সরকারকে এখন ফেস করতে হচ্ছে, এতগুলা বাচ্চা মারা গেল, এটার জন্য তো প্রত্যেকটা উপদেষ্টা পুরো ক্যাবিনেট ধরে সবার বিরুদ্ধে হত্যা মামলা করা উচিত। কারণ এতগুলা মানুষ মারা, শিশু বাচ্চা তারা মেরে ফেলেছে। এই যে তার নূরজাহানের এপিএস এর বিরুদ্ধে 630 কোটি টাকার একটা দুর্নীতির খবর, আমরা কই তাদের বিরুদ্ধে তো আপনারা কোনো কথা বলছেন না। কারণ যেই সরকার আপনাদের চলে গেছে সেই সরকারের সব কিছু যেমন আপনি একবারে উড়াই দিতে পারবেন না, সকল চুক্তি যেমন বাতিল করতে পারবেন না, সকল দুর্নীতিতে অন্তত প্রকাশ করতে পারবেন। কিন্তু এখানে ওই যে নাহিদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী বক্তব্যের প্রেক্ষিতে গিয়ে নাহিদ ইসলাম বলছেন যে ওই সরকারের তো অনেকে এই সরকারের সঙ্গে আছে। হ্যাঁ, সরকারের সঙ্গে থাকবেই তো, কারণ সরকারের অনেকেই নাই, কিছু আছে, কেউ আছেন, দেশে আছেন, দেশের বাইরে আছেন, সরকারের নানা প্রয়োজনে দায়িত্বে। সরকার হয়তো রেখেছে, এটা নিয়ে কথাও আছে যে তো সরকার হয়তো তার কিছু প্রতিনিধি এখানে রেখে গেছে, সেটাও সেরকম কথাবার্তাও আছে। এখন সরকারের মতো করে তার সেটা কি আশীর্বাদ হবে না অভিশাপ হবে সেটা ভবিষ্যতে বলে দিবে যে যিনি রেখে গেছেন তিনি কি উদ্দেশ্যে রেখে গেছেন। কারণ কোনো না কোনো উদ্দেশ্য তো আছে। কারণ বংশধর যখন রেখে যায় তখন পরবর্তী ফলভোগ করার জন্য তো রেখে যায়, সেটা কি ফলভোগ করবে সেটা দেখার বিষয় আর কি। তা আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে অন্তত আপনারা বিগত সরকারের দুর্নীতির কথাবার্তাও পার্লামেন্টে বলেন, যাতে সরকারে যেই থাকবে তার যেন তো জবাবদিহিতা থাকে। কারণ জবাবদিহিতার মধ্যে যদি না থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের আমরা প্রফেসর ইউনূস সাহেব ব্যক্তিগতভাবে যে পরিমাণ সুবিধা নিয়েছে, গত 55 বছরের কোনো রাষ্ট্রপতি অথবা কোনো সরকার প্রধান এরকম সুবিধা নেয়নি। তিনি নিজের নোবেলের মানে ভ্যাট ট্যাক্স পর্যন্ত মাফ করাই নিয়েছেন। তো এর চেয়ে বেশি আর কি হইতে পারে? সুতরাং দুর্নীতি তো বিগত গভর্নমেন্টের রন্ধ্রে ছিল না। এগুলো বোধহয় দুদকে কিছু তদন্ত করতেছে, দুদক কিছু তদন্ত করছে, কারণ দেশটা একটা এগুলো নিয়ে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন,
এই বিগত বিশেষ করে কয়েকজন উপদেষ্টা, সব উপদেষ্টা না, কয়েকজন উপদেষ্টা মানে অপরাধ যদি আপনি যাচাই বাছাই করে করেন, মানে আগের সরকার, তার আগের সরকার বা বর্তমান সরকার, তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। এক্স অপরাধ করলে মাফ, ওয়াই করলে আরেকটা বিষয় ধরেন, না না শিওর শিওর আরেকটা বিষয় ধরেন, বিগত গভর্নমেন্ট আমাদের কি দিয়ে গেছে? বিগত গভর্নমেন্ট আমাদের সবচেয়ে বেশি যেটা দিয়ে গেছে, যেটার জন্য আপনাদেরকে অনেক দিন ভোগ করতে হবে আপনাদের মতো রাজনীতিবিদদের, সেটা হলো যে এই যে মব কালচার। মব কালচারের কারণে সোসাইটিতে এখন হিংস্র মানুষের সংখ্যা বেড়ে গেছে। এই যে গতকালই তিনজন মানুষ একজনকে পিটাইয়া কোদাল দিয়ে কোবায় মেরে ফেলছে। নারায়ণগঞ্জে কিশোর গ্যাংরা তারা জেলখানার স্বাদ নেওয়ার জন্য কিলিং করছে। কি একটা ভয়াবহ এই যে মানুষকে মেরে ফেলতেছে, রাস্তাঘাটে পিটিয়ে মানুষ মারতেছে, এটা করতেছে সেটা করতেছে, এইটা বিগত গভর্নমেন্টের ফল। কিন্তু এটা তারা এই জিনিসটা আপনাদেরকে দিয়ে গেছে। এই যে মব করা, মানুষকে মারা, মানুষকে হিংস্র করে দেওয়া, সোসাইটি নষ্ট করে দেওয়া, সামাজিক অস্থিরতা, জেনারেশন নষ্ট করে দেওয়া, জেনারেশন যে নষ্ট করে দিল, এটার জন্য প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। জি, না এটা গুরুত্বপূর্ণ বলেছেন। সবচেয়ে বড় ভুল হয়ে গেছে আসলে আমাদের এই যে বিগত একটা সরকার, এই সরকারের দায়িত্ব এই অল্প বয়সী ছেলেদের সাথে বা অভ্যুত্থানকারী নেতৃত্ব দিয়েছে তারা দাবি করছে তাদের হাতে দেওয়া। এইটা একটা মারাত্মক মানে বুমেরাং একটা ব্যাপার হয়ে গেছে। আর প্রফেসর ইউনূস সাহেব ভালো করেছেন, মন্দ করেছেন, কিন্তু সব মিলিয়ে বা একটা নির্বাচন দিয়েছেন, এটা তার একটা ফিনিশিংটা তার ভালো, যে গণতন্ত্রের পথটা উনি অন্তত রুদ্ধ করে দেন, আনন্দে না চাপে পড়ে, যে কারণেই হোক উনি দিয়েছেন, এটা তার একটা ভালো দিক। কিন্তু এই 1.5 বছরের শাসনের অনেক বৈপরীত্য আছে, অনেক গণবিরোধী কাজ, বিশৃঙ্খলা মাচ্ছন্যায় সমাজে হয়েছে। আমার মনে হয় এই যে আপনি যেটা বললেন, এটা নিয়ে একটা সামাজিক গবেষণার প্রয়োজন আছে। সর্বব্যাপী একটা অস্থিরতা আমাদের সোসাইটিতে, সমাজে। কিন্তু এটা নিয়ে আপনি আরও একটা সমস্যা হলে, আপনি গ্রামে যদি যান না, আপনি দেখতে পারবেন যে ভয়াবহ মাদক একটা সয়লাভ হয়ে গেছে। নির্বিকার ছিল পুলিশ এই 1.5 বছর, আরও বিগত সরকারের সময় তো ছিলই, মানে যে যার মতো মাচ্ছন্যায়। হ্যাঁ, ওই মব যেমন ছিল, ধরো মারো খাও, যেখানে ইচ্ছা যাও। কিন্তু মাদকটাও এই সময়টা একটা ভয়ঙ্কর বিস্তার। আমি তো গ্রামে গেলে মা আসে, বাবা আসে, তার সন্তানের অবস্থা, ভালো ভালো পরিবার, বিপদগামী, পুলিশে ধরলো, এটা হলো, মারতে আসে, টাকা চায়, এই একটা ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে আমরা আছি। এটা নিয়ে আমরা পার্লামেন্টেও আলোচনা হয়েছে যে মাদক নিয়ন্ত্রণ আইনটা কিভাবে রেটিফাই করা যায়, আরও মানে ইফেক্টিভ করা যায়। আপনি ধরে রাখতে পারেন না, হ্যাঁ, যে আইন বের হয়ে যায়, একজন 50 বার বের হয়েছে, এরকম ঘটনাও আছে। সব পুলিশ দেখলে হাসে, ওর কাছে এটা ছেলে খেলা, ডাল। এর মধ্যে আবার যোগ হয়েছে অনলাইনে জুয়া। হ্যাঁ, অনলাইন জুয়া। এইটা দেখেন, আমাদের সময়ের যে একটা বাস্তবতা ছিল, আমরা খেলতাম টেলতাম, সন্ধ্যার পরে হারিকেন নিয়ে পড়তে বসতাম, একটা নৈতিক শিক্ষা ছিল, সামাজিক শিক্ষা ছিল, স্কুলের শিক্ষা ছিল। ওই আদর্শলিপি বলেন আর যাই বলেন, সকালে উঠে আমি মনে বলি সারাদিন আমি যেন ভালো। এখন ছেলেরা মোবাইলের ভিতর পর্ন দেখতেছে, মানে ভালোটা গ্রহণ না করে খারাপটা গ্রহণ করছে। আমাদের তো গুগল ছিল না, আমাদের শিক্ষকরা যা শিখাইতো তাই শিখতাম, আমাদের পরিবার থেকে যা শিখাইতো ওইটাই আমরা শিখতাম। তো এখন সুরাজ মানে শেখার অবারিত দ্বার উন্মুক্ত। আপনি এআইও শিখতে পারতেছেন, চ্যাট জিপিটি আপনি যা বলতেছেন তাই হইতেছে, আপনি গুগলসে যাইতে পারতেছেন, এবং আপনি পর্ন টর্ন নানান ধরনের নেতিবাচক কৌতূহলের মধ্যে আপনি ঢুকে গেছেন। ছেলেরা ঘরে বসে বসে এই অন্যায় অপকর্ম এগুলো দেখে, শিখে, ভালোটার চাইতে খারাপটাই বেশি শিখে। সেই জন্যে আসলে আমাদের ধর্মীয় শিক্ষা বা নৈতিক শিক্ষা, হ্যাঁ, বা জ্ঞান ভিত্তিক শিক্ষা, আপনি মানে গ্রামে স্কুলে বাচ্চারা কমে যাচ্ছে, ছেলেমেয়েরা সংখ্যা কমে যাচ্ছে। আবার মাদ্রাসায় যায় তারা অনেক বেশি পরিমাণে। এখন মাদ্রাসার শিক্ষা অবশ্যই আমাদের লাগবে, এটা তো অনস্বীকার্য। সেই শিক্ষাটাকে আরও যুগোপযোগী কীভাবে করা যায়, ওখানে ফ্যাসিলিটেট করা যায়, সরকারের জ্ঞান বিজ্ঞান কীভাবে তার সাথে সংযুক্ত করা যায়, বা আধুনিক শিক্ষাও এর সাথে, ধর্মশিক্ষার সাথে কীভাবে, তো এই বিষয়গুলো আমার মনে হয় চিন্তা করবার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একবার এসে বলেছিলেন যে সরকারকে শুধু ওই কি বলে জনপ্রিয় হইলেই চলবে না, সরকারকে কিছু ভালো কাজও করা লাগে। তো ভালো কাজ করবার জন্য গণতন্ত্রের অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু সব কথা, সব কাজ, সব সময়, সব জায়গায় করা কিন্তু কঠিন। তাইলে আপনার মানে আপনার ভোট তো যাবেই গিয়ে, আপনার আরও অনেক কিছু যাইতে পারে। তো এই সব চেক অ্যান্ড ব্যালেন্স মিলিয়ে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের দেশ, এতটুকু পৃথিবী, দুনিয়ার অনেক মানুষ, আমি চায়নায় গেছিলাম, আমি দেখলাম বিস্তীর্ণ তাদের তো ভূখণ্ড, ইন্ডিয়া বিস্তীর্ণ ভূখণ্ড, ওরা জ্ঞান বিজ্ঞান, আধুনিক কৃষি, কি চমৎকার। ওরাও অবাক হয় যে এতটুকু ভূখণ্ডের মধ্যে 18 কোটি মানুষের খাবার আমরা কিভাবে তৈরি করি। আপনি কেনই বা দিন, এটা একসময় দুর্ভিক্ষের দেশ ছিল, তলাবিহীন ঝুড়ির দেশ ছিল। জিয়াউর রহমানের 3 বছর 3.5 বছর আমরা খাদ্য রপ্তানি করেছি, আমরা সবুজ বিপ্লব করেছি। তিনি বলেছিলেন যে খাদ্য উৎপাদন 3 গুণ করা যায়, 4 গুণ করা যায়, আপাতত 2 গুণ করতে হবে। উনি করেছিলেন। ইরিগেশন, বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের একটা বিরাট অবদান আছে। আমরা যে আলু উৎপাদন করি, বাংলাদেশে আর কোনোদিন তো দুর্ভিক্ষ হবে না। হ্যাঁ,
কোনোদিন শুধু আলু যে উৎপাদন করি, এই আলু খায় বাংলাদেশের মানুষ 4 মাস 6 মাস থাকতে পারে। তো সেই জন্যে আমরা বলি আমাদের অনেক অর্জন আছে, আমাদের রাজনীতিকদের ব্যর্থতা আছে, দুর্নীতি আছে, অন্যায় আছে, সীমাহীন জুলুম আছে, নিপীড়ন আছে, আবার আমাদের অর্জনও আছে। আমরা হতাশ হই না, আমাদের বিশাল একটা তারুণ্যের গোষ্ঠী আছে, পৃথিবীর অনেক দেশে যেটা নাই। আমাদের কাজ হলো একটা সুশাসন দেওয়া, আমাদের তরুণদেরকে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে। শুধু আপনি দেখবেন এক জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4 মিলিয়ন পিপুল, এত কমিশন হইলো, শিক্ষা নিয়ে কোনো কমিশন নাই। আপনার নানাবিধ শিক্ষা, তুগুলকি শিক্ষা, IMGPA 5, বিএ পাস করে চাকরি চাই, এটা চাই, ওটা চাই, হতাশা, মাদক। আপনি একটা কর্মমুখী শিক্ষার চিন্তা তো আপনাকে অবশ্যই করতে হবে, কারিগরি শিক্ষার ব্যাপারে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। পৃথিবীর অনেক দেশ আছে, আপনাকে লিটারেচার না, শুধু আপনি একটা ল্যাঙ্গুয়েজ, বেসিক ল্যাঙ্গুয়েজটা আপনি শিখান, এবং ইন্ডাস্ট্রির সঙ্গে একাডেমির একটা সম্পর্ক সম্পর্ক থাকতে হবে। আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, পৃথিবীর অনেক দেশ, জাপান, পূর্বে আপনার জনসংখ্যা কমে গেছে। একমাত্র আমাদের এই সাবকন্টিনেন্ট ইন্ডিয়া, ভারতের যে যুবশক্তি, এই যুবশক্তিকে যদি আপনি একটা মানে কাজের শক্তিতে রূপান্তরিত, আপনাকে পিএইচডি হওয়ার প্রয়োজন নেই, আপনাকে মাস্টার ডিগ্রি পাস করার দরকার নাই। আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়, আপনি ম্যাট্রিক পাস করেন, পাস করার পরে 2 বছরের একটা কোর্স করেন, বেসিক কোর্স, ল্যাঙ্গুয়েজ কোর্স করেন আপনি, বা একটা অন্য টেকনিশিয়ান। এটা যদি করতে পারেন, কোথায় কি লাগবে? একটা পররাষ্ট্র নীতি, এর জন্য একটা সুশাসন লাগবে। শুধু ধরো, মারো, খাও, লুটপাট করো, এটা কোনো রাজনীতি না, এটা সরকার চালানো না। এই জায়গাটায় আমার মনে হয় সরকারের হাত দেওয়ার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করছি, এবং সেইভাবেই সরকার চিন্তা করছে। জি, আমরা একেবারে শেষের দিকে 2 মিনিট সময়। হ্যাঁ, এটার জন্য আমার মনে হয় যে আপনারা সরকারের পক্ষ থেকে, সরকার সব কাজ করবে না, বাংলাদেশের উন্নয়নের জন্য সরকার কতটুকু কাজ করেছে তার চেয়ে সরকার ফ্যাসিলিটেট করবে। বেসরকারি খাতকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, যেমন ধরেন এখন পর্যন্ত আপনারা সকল ব্যবসায়ীদের নিয়ে এখন পর্যন্ত বসতে পারেন নাই। ব্যবসায়ীদের নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য একটা কমিটি করেছেন, কিন্তু সকল ব্যবসায়ীদের নিয়ে এখন পর্যন্ত বসতে পারেন নাই। যেমন এই যে জ্বালানি সংকটের সময়ে যদি যে সমস্ত বাংলাদেশের বেসরকারি ব্যবসায়ীরা যারা গ্যাস উৎপাদন করে, যারা মানে করে, তাদেরকে নিয়েও কিন্তু বসতে পারেন নাই। যদি তাদেরকে নিয়ে বসতে পারতেন, তাদের গ্যাস ফিল্ডে যেই অকটেনটা হয়, সেই অকটেনটাও যদি আপনারা প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারতেন, আপনাদের কিন্তু সংকটটা কমে যেত। সেই জন্য আপনারা যদি কাজগুলো ভাগ করে বেসরকারি খাতকে দিয়ে দিতে পারেন, বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তাদের দিতে পারেন, যে আপনি 10,000 লোককে একটু এরকম কর্মসংস্থান করেন, অথবা 10,000 লোককে 10 লাখ লোককে আপনি স্কিল করেন, সেটা করলে কিন্তু আপনাদের এই সংকটের মধ্যে আপনাদের প্রেশারটা কম পড়বে। আমরা চাই আমাদের দেশের প্রত্যেকটা মানুষ কর্ম এবং করলে হবে না, এটা হলো দক্ষ লোক হতে হবে, কর্মমুখী শিক্ষাটা লাগবে, দক্ষ লোক হতে হবে। আপনি দেখেন যে শ্রীলঙ্কার থেকে আমাদের এখানে গার্মেন্টসে চাকরি করতে আসে, সেই লোকটা আমার এখানে এসে 2 লাখ টাকা বেতন পায়, আর আমার এখানে যেই লোকটা কাজ করে সে 20,000 টাকা বেতন পায়। কিন্তু শ্রীলঙ্কার মতো দক্ষ লোক যদি হতো, সে তো এখানে 2 লাখ টাকা বেতন পেত। এই দক্ষতা তৈরি করতে হবে। দক্ষতা তৈরি করার জন্য বেসরকারি খাতকে ব্যবহার না করলে শুধু সরকারের পক্ষে এইটা সম্ভব না। বাবুল, না সেটাই আমাদের এখন আসলে সমস্যার বাধা আগলানো পথ, তবু আশায় বাধা বুক আর কি। এর মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সীমিত সম্পদ, এর মধ্যে আমাদের বিপুল চাহিদা। আমরা যারা সরকার এসেছি নতুন, এই সরকারের কাছে মানুষের একটা বিপুল চাহিদা আছে, হ্যাঁ, অনেক প্রত্যাশা আছে। প্রত্যাশা এবং প্রাপ্তির একটা সমন্বয় হতে হবে। তো এটা খুব কঠিন কাজ, বিরাট চ্যালেঞ্জ, এবং আশা করি আমরা যে যার জায়গা থেকে, সরকারের যারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে যদি সততার সাথে মানে আন্তরিকতার সাথে আমরা চেষ্টা করি, নিশ্চয়ই আমরা পরিবর্তন করতে পারবো, যেটা আমাদের অঙ্গীকার, এবং এটা আমাদের করতেই হবে। আমাদের আর কোনো অল্টারনেটিভ নাই। আমাদেরকে সামনে এগিয়ে যেতে নেবে, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে, এবং দিন শেষে মানে আমাদের সামনে বাংলাদেশ, এবং এর জন্য একটা সুশাসন দরকার। সেই সুশাসনের পথে বাংলাদেশ আছে, গণতন্ত্রের পথে আগাতে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবই। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মঞ্জুর ইসলাম এবং মিস্টার শহীদ ইসলাম বাবুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠান করার জন্য। দর্শক, বহুদিন পরে বাংলাদেশ একটা নির্বাচিত সরকার পেয়েছে। যে দলেরই হোক, সেই দলের বিরুদ্ধে আপনার অবস্থানও থাকতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই সরকারটা নির্বাচিত। বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব দিয়েছে। 2 মাস বা 2 মাসের খানিকটা বেশি সময়, 5 বছর একটা সরকারের জন্য খুব বেশি সময় না, এবং যে ধ্বংসস্তূপের মধ্য থেকে তারা যাত্রা শুরু করেছে। কিন্তু মানুষ এবং সংসদ সদস্য বলছিলেন যে মানুষের প্রত্যাশা আছে, এবং সেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয় সাধন করাও খুব সহজ নয়। এখানে সাংবাদিক হিসেবে যিনি কথা বলছিলেন, তিনি
যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাবার কথা বলেছেন, ভুল মানুষকে ভুল দায়িত্ব না দেবার কথা বলেছেন, এবং এর সবগুলোর সঙ্গেই কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং দুর্নীতিকে কতটা নিয়ন্ত্রণ করা যাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সুশাসনের একটা সম্পর্ক আছে। আমরা আশা করব যে সরকার এই জায়গাগুলোতে মনোযোগ দেবে এবং চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গা, যে রাষ্ট্র কাঠামোতে যে সংস্কারের প্রত্যাশা এবং যে অঙ্গীকার তাদের, সেটা যত দ্রুত তারা করতে পারবেন। কারণ তারা যদি মনে করে থাকেন যে সময় তো 5 বছর আছে, শেষের দিকে গিয়ে করবে এবং নির্বাচনী বৈতরণী পার হবার চেষ্টা করব, সেটা কিন্তু তাদের জন্য, দেশের জন্য কারো জন্যই কল্যাণ করবেন। শুরুতে করলে বরং নিজেরা ঠিকঠাক পথে থাকবার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে, যেটা হয়তো সাময়িক তাদেরকে সমস্যায় বা সংকটে ফেলতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের জন্য সেটা লাভ হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।